আসসালামু আলাইকুম। ভয়ের রাজ্যের এই অন্ধকার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি বুলবুল। আর প্রতি সপ্তাহের মতো আজও হাজির হয়েছি আপনাদের গা ছমছমে কিছু বাস্তব অভিজ্ঞতার ঘটনা শোনাতে। যারা ভূতুরে ঘটনা ভালোবাসেন, অলৌকিকতায় বিশ্বাস করেন, ভয়ের রাজ্য ঠিক তাদের জন্য। নতুন নতুন ঘটনা পেতে এবং এই পরিবারে যুক্ত হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যেন কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা নিজেদের জীবনে কোনো অলৌকিক বা ব্যাখ্যাতীত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া ইমেল আইডিতে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের পাঠানো সেরা ঘটনাগুলো আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরব। মনে রাখবেন, আপনার একটি ঘটনা হয়তো হাজার মানুষের মনে ভয়ের শিহরণ জাগাবে। আজকের পর্বে আমি আপনাদের শোনাবো দুটি হাড় হিম করা ঘটনা। একটি অ্যাম্বুলেন্সের ভেতরে ঘটে যাওয়া এক ভৌতিক অভিজ্ঞতা, আর অন্যটি এক পরিবারের উপর নেমে আসা কালো জাদুর ভয়াবহ অভিশাপ। তাহলে চলুন ডুব দেয়া যাক এক অলৌকিক রহস্যের অতল গভীরে। প্রথম যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, সেটি আমাদের কাছে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। চলুন শোনা যাক। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। আমি 70 দশকের শেষ দিক থেকে অ্যাম্বুলেন্স চালাই। কত লাশ, কত রোগী নিয়েছি তার হিসেব নেই, কিন্তু যে ঘটনাটা বলবো সেটা আজও আমার বুকে কাটার মতো বিঁধে আছে। কোনোদিন ভুলতে পারবো না। সালটা সম্ভবত 90 দশকের মাঝামাঝি। গভীর রাত। তখন এত মোবাইল ছিল না। একটা পাবলিক ফোন থেকে ফোন এলো, হালি শহর থেকে এক বয়স্কা মহিলা মারা গেছেন। লাশ পতেঙ্গার দিকে একটা গ্রামে নিয়ে যেতে হবে। আমি তো রওনা দিলাম। শীতের রাত, কুয়াশা চারদিকে। শহর যখন ছাড়িয়ে যাচ্ছি, তখন রাস্তার কুকুরগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে ডাকছিল, আর শেয়ালগুলো ডেরা ভেঙে বেরিয়ে আসছিল। আমি প্রথমটা এত পাত্তা দিইনি। হালি শহরে পৌঁছে দেখি একটা পুরনো দোতলা বাড়ি। গেট দিয়ে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। কর্পূর আর পচা ফুলের মিশেল গন্ধ। ভেতর থেকে কাদো কাদো আওয়াজ আসছে। যখন মৃতদেহ নিয়ে বের হলাম, তখন রাত প্রায় 2টো। মৃতদেহটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলতে যাব, দেখি একজন লোক খুব অস্থিরভাবে তাকিয়ে আছে। সে বলল, ড্রাইভার সাহেব, একটু সাবধানে যাবেন। মা খুব জেদি ছিলেন। কথাটা আমার কেমন যেন লেগেছিল, কিন্তু তখন এত গুরুত্ব দেইনি। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। শহর ছাড়িয়ে যখন গ্রামের আঁকা বাঁকা পথ ধরলাম, তখন মনে হলো তাপমাত্রা হুট করে অনেক কমে গেছে। শীতের রাতেও একটা হিম শীতল অনুভূতি আমাকে আচ্ছন্ন করলো। পেছনে মৃতদেহ রাখা ছিল। আমি তো একা ড্রাইভ করছি। একটা শুনশান জায়গা দিয়ে যাচ্ছিলাম। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু গাছপালা আর বাঁশঝাড়। হঠাৎ করে পেছনের ডালা থেকে একটা ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম। প্রথমবার ভাবলাম হয়তো লোড আনলোডের সময় কিছু নড়ে গিয়েছে, কিন্তু আওয়াজটা বাড়তে লাগলো। ঠক 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 ঠক। বুকের ভেতর ধুকধুকানি শুরু হলো। রিয়ার ভিউ মিররে তাকালাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজটা আসছে মৃতদেহ যেখানে আছে ঠিক সেখান থেকেই। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই পেশায় থাকতে থাকতে ভূতের ভয় অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু এইবার যেন শরীর অবশ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা আছে পেছনে ডালায়। হঠাৎ করে একটা তীব্র পচা মাংসের গন্ধ আমার নাকে এলো। কর্পূরের গন্ধটা যেন পুরোপুরি উধাও। আর তখনই আমি স্পষ্ট শুনলাম কেউ যেন কাঁপা কাঁপা গলায় ডাকছে, জল জল। আমার শরীর শিউরে উঠলো। আমি একা ড্রাইভ করছি, পেছনের ডালা বন্ধ। কে ডাকছে? অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ নেই। আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম। মনে হচ্ছিল এক্ষুনি ব্রেক করে নেমে যাই, কিন্তু ভয়ে পা যেন আটকে আসছিল। আবার ডাক, জল, খুব চেষ্টা। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হঠাৎ করে ব্রেক কষলাম। গাড়ির তীব্র ঝাঁকুনিতে থেমে গেল। আমি চোখ বন্ধ করে বসে থাকলাম কয়েক সেকেন্ড। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর সেই ঠান্ডা অনুভূতি। ধীরে ধীরে চোখ খুললাম। রিয়ার ভিউ মিররে তাকালাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর জমে গেল। মৃতদেহের ঢাকা সাদা কাপড়টা সামান্য সরে গিয়েছে, আর মনে হলো ভেতরে কিছু একটা নড়ে উঠল। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা শীতল বাতাস এসে আমার শরীর ছুঁয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে নামলাম। ভাবলাম হয়তো পশু ঢুকেছে। টর্চ নিয়ে পেছনের ডালায় গেলাম। কাঁপতে কাঁপতে ডালাটা খুললাম। ভিতরে মৃতদেহটা একই রকম ভাবে শুয়ে আছে, ঢাকা অবস্থায়, কিন্তু পচা মাংসের গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। আমি টর্চটা সাবধানে মৃতদেহের দিকে ধরলাম, আর তখনই দেখলাম সাদা কাপড়ের নিচ থেকে দুটো হাত বেরিয়ে এসেছে। হাতের আঙ্গুলগুলো ফ্যাকাশে, লম্বা, আর নখগুলো কালো হয়ে আছে। হাত
দুটো যেন কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে। আমি ভয়ে এক লাফে পেছনে সরে এলাম। টর্চ হাতে থেকে পড়ে গেল। মনে হচ্ছিল আমার হার্ট ফেল করবে। দৌড়ে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকলাম। কোনো মতে গাড়ি স্টার্ট করে পাগলের মতো গাড়ি ছুটতে শুরু করলাম। পেছনে আর তাকাইনি। দ্রুততম সময়ে সেই গ্রামে পৌঁছে গেলাম। যখন পৌঁছালাম তখন ভোরের আলো ফুটছে। মৃতদেহ নামানোর পর সেই লোকটি আবার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সে মৃদু হেসে বলল, ধন্যবাদ ড্রাইভার সাহেব। মা তার শেষ যাত্রায় কাউকে একা যেতে দেন না। আমি কোনো কথা বলতে পারিনি, শুধু দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। সেই রাতের পর আমি আর ওই রুটে লাশ নিয়ে যাইনি। আজও সেই রাতের কথা ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। সেই হাতগুলো আর সেই জল জল ডাক আমি কোনোদিন ভুলতে পারবো না। এই বলে তিনি তার ঘটনা এখানেই শেষ করেছেন। ভাবুন তো একবার, এমন একটি ঘটনা যদি আপনার সাথে ঘটতো। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শীতল স্রোত নেমে গেল, তাই না? অলৌকিক ঘটনা যে কেবল ফিকশন নয়, তার প্রমাণ এই ধরনের অভিজ্ঞতাগুলো। যদি এমন আরও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে এখনই আমাদের ভয়ের রাজ্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের উৎসাহই আমাদের নতুন ঘটনা নিয়ে আসতে সাহায্য করবে। এবার যে ঘটনাটি শোনাবো সেটি একজন গৃহবধূর পাঠানো, তার পরিবারে ঘটে যাওয়া এক ভয়াবহ কালো জাদুর ঘটনা। চলুন শোনা যাক। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি সাইমা। আমাদের পৈতৃক বাড়িটা বেশ পুরনো। এই বাড়ির সাথে জড়িয়ে আছে একটা অন্ধকার রহস্য, একটা অভিশাপের ঘটনা। ছোটবেলা থেকেই দেখতাম আমার দাদি সবসময় একটা ভয়ের মধ্যে থাকতেন। কিছু একটা যেন তাকে তাড়া করে বেড়াতো। আমরা ছোট ছিলাম, বুঝতাম না, কিন্তু বড় হতে হতে বুঝতে পারলাম আমাদের পরিবারে কিছু একটা ভুল আছে। আমার বাবা ছিলেন 3 ভাইয়ের মধ্যে মেজো। আমার বাবার এক ভাতিজা, সে খুব অদ্ভুত আচরণ করত। প্রায়ই রাতে চিৎকার করে উঠত, একা একা কথা বলতো, আর চোখ দুটো কেমন লাল হয়ে থাকত। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। একদিন হুট করে সে ছাদ থেকে পড়ে মারা গেল। ডাক্তাররা বলল অ্যাক্সিডেন্ট, কিন্তু আমাদের মনে একটা খটকা থেকেই গেল। এরপর শুরু হলো আসল আতঙ্ক। আমার চাচাতো বোন, যে দেখতে খুবই সুন্দরী ছিল, সে হুট করে শুকিয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়া ছেড়ে দিল, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে এমন হয়ে গেল যে বিয়ে ভেঙে গেল। কয়েক মাসের মধ্যে সেও মারা গেল। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলো না। আমাদের পরিবারে একের পর এক এরকম ঘটনা ঘটতে লাগলো। কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, কেউ হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। দাদি সব দেখে শুধু ফিস ফিস করে বলতেন, কালো জাদুর ফল, কালো জাদুর অভিশাপ। আমরা তার কথা বিশ্বাস করতাম না, কিন্তু ঘটনাগুলো এতটাই অস্বাভাবিক ছিল যে একটা সময় বিশ্বাস করা কঠিন হয়ে পড়ল। একদিন এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের বাড়িতে এসেছিল। তিনি তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক বিষয়ে জানতেন। তিনি আমাদের বাড়ি ঘুরে দেখলেন। প্রথমে কিছু বললেন না, কিন্তু পরে ফিসফিস করে বাবাকে বললেন, এই বাড়িতে কালো জাদুর প্রভাব আছে, খুব পুরনো একটা শক্তি যা আপনাদের বংশকে শেষ করে দিচ্ছে। আমরা অবাক হয়ে গেলাম। তিনি বললেন, অনেক বছর আগে নাকি আমাদেরই কোনো পূর্বপুরুষ এক তান্ত্রিকের সাথে শত্রুতা করেছিলেন। সেই তান্ত্রিক অভিশাপ দিয়েছিলেন যে এই বংশের পুরুষ সদস্যরা অকালে মারা যাবে আর নারীরা মানসিক বিকারস্থ হবে। অভিশাপ কাটানোর জন্য তিনি একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া শুরু করলেন। তিনি দিনের পর দিন আমাদের বাড়িতে বসে মন্ত্র জপ করতেন, নানা ধরনের দ্রব্য দিয়ে পূজা করতেন। আমি তখন ছোট, কিন্তু মনে আছে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম। মনে হতো কেউ যেন ঘরের বাইরে ফিসফিস করছে, বা কিসের যেন খসখস আওয়াজ আসতো। একদিন আমি বাথরুমে ছিলাম, হঠাৎ দেখি আয়নায় একটা ছায়া নড়ে উঠলো। আমি চমকে তাকিয়ে দেখি আমার পেছনে কেউ নেই, কিন্তু আমার চুলগুলো যেন কেমন উড়ছিল, অথচ কোনো বাতাস ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল যখন সেই আত্মীয় পূজা করছিলেন। গভীর রাত, আমরা সবাই ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। হঠাৎ করে বাড়ির পেছনের দিক থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ এলো। মনে হলো যেন কোনো পশু চিৎকার করছে, কিন্তু তা পশুর গলা নয়। আমরা সবাই চমকে উঠলাম। আত্মীয়টি তখন ধ্যানে মগ্ন ছিলেন। তার মুখ ঘামে ভিজেছিল আর চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছিল। চিৎকারটা শেষ হতেই ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। আমার হাতে পায়ে কাঁটা দিয়ে উঠলো। মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে হেঁটে গেল, অথচ কাউকেই দেখলাম না। তারপর একটা পচা গন্ধ পেলাম, ঠিক যেমন পচা ডিমের গন্ধ। আত্মীয়টি ধ্যান ভেঙে উঠে দাঁড়ালেন।
তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, যুক্তি রয়েছে। সেই শক্তি এখন দুর্বল হয়ে পড়েছে। এবার তাকে বাড়ির বাইরে বের করতে হবে। তিনি আমাদের বাড়ির উঠানে একটি অদ্ভুত জিনিস পুঁতেছিলেন, যা দিয়ে নাকি নেগেটিভ শক্তিকে আটকে রাখা যায়। তারপর তিনি কিছু গাছের ডাল এবং লতা পাতা দিয়ে একটি নকশা আঁকলেন বাড়ির মূল দরজার সামনে। তিনি বললেন, এই বাড়ি থেকে কালো শক্তিকে সম্পূর্ণভাবে দূর করতে আরো কিছুদিন লাগবে। তার কথা মতো আমরা কয়েকদিন অনেক কঠিন নিয়ম মেনে চলছিলাম। সে আত্মীয়টি বেশ কয়েকদিন ধরে কাজ করলেন, অদ্ভুত অদ্ভুত সব নিয়ম কানুন, যা শুনলে আপনার গায়ে কাটা দেবে। একটা সময় তিনি বললেন, অভিশাপ পুরোপুরি কাটেনি, কিন্তু এখন আর তা আমাদের বংশের জন্য এতটা মারাত্মক হবে না। তবে একটা কথা মনে রাখবেন, এই অভিশাপের শেকড় অনেক গভীরে। পুরোপুরি মুক্তি পেতে হলে বংশের সবাইকে একসাথে প্রার্থনা করতে হবে, আর কাউকে লোভ বা হিংসার বশবর্তী হওয়া চলবে না। তারপর থেকে আমাদের পরিবারে অকালে মৃত্যু বা গুরুতর অসুস্থতা অনেকটাই কমে এসেছে, কিন্তু সেই অভিশাপের একটা রেশ আজও রয়ে গিয়েছে। মাঝে মাঝে এখনো বাড়ির আনাচে কানাচে অদ্ভুত কিছু অনুভব করি, বিশেষ করে রাতের বেলা। মনে হয় সেই কালো জাদুর শক্তি পুরোপুরি বিদায় নেয়নি, হয়তো সুযোগ পেলেই আবার ফিরে আসবে। আমরা এখন সবাই সাবধানে থাকি, আর বিশ্বাস করি ভালো থাকার জন্য শুধু ডাক্তার নয়, আত্মিক শান্তিরও প্রয়োজন। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। কেমন লাগলো আমাদের আজকের ঘটনাগুলো? জানি এগুলো শুধু শোনা নয়, বাস্তবের এক ভয়াবহ দিক। হয়তো আপনার চারপাশে এমন ঘটনা ঘটে চলছে যা আমরা জানি না। এই ধরনের অলৌকিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এই জগতে সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। কিছু রহস্য সবসময় অধরা থেকে যায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের মন ভালো লাগেনি, বরং মনের মধ্যে একটা অজানা ভয় আর কৌতূহল তৈরি হয়েছে। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি সাবস্ক্রাইব ভয়ের রাজ্যকে এই ধরনের নতুন নতুন রহস্যময় ঘটনা নিয়ে আসার উৎসাহ যোগায়। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কিছু হাড় হিম করা ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখবেন কিছু দরজা সবসময় বন্ধ থাকাই ভালো। শুভরাত্রি।